একটি প্রসঙ্গ নিয়ে আজ এলাম। প্রসঙ্গটা হঠাৎ করে যেন মনটাকে নাড়া দিল। কোথাও যেন একটা মিল আর অমিল খুঁজে পাচ্ছি। তার জন্য আর অনেকটা না থাকতে পেরেই ভাবলাম যে এই বিষয়ে একটা আলোচনা না করলেই নয়। সেটা হচ্ছে আনন্দবাজার.com ডিজিটালে বেরিয়ে যাওয়া একটা খবর। সেটা পড়ে যেন মনে হলো যেন কিছু বলা দরকার আর কিছু আলোচনা করাও দরকার। সেটা হচ্ছে যে শালতোড়ের বিধায়ক চন্দনা বাউড়ি, এই সংক্রান্ত বিষয়ে একটা খবর সেখানে আনন্দবাজার ডিজিটালে বেরিয়েছিল, একটা সাক্ষাৎকার ভিত্তিক একটা প্রতিবেদন। তার পরিপ্রেক্ষিতেই কিছু কিছু কথা আমার মনে হয় কিছুটা আলোচনা করলে ভালো হয়। আমরা সবাই জানি যে বাঁকুড়া গ্রাম থেকে, এই বাঁকুড়া টাউন থেকে বেশ কিছু দূরে, প্রায় ৩২ কিলোমিটার দূরে শালতোড়া বিধানসভার কেলেই গ্রামের বিধায়ক হয়েছেন চন্দনা বাউড়ি, এবং সবথেকে দরিদ্রতম বিধায়ক। এই দরিদ্রতম কথাটার মধ্যেই যা কিছু রহস্য লুকিয়ে রয়েছে। রহস্য বলতে গেলে ঠিক রহস্য কথাটা ব্যবহার করাটা এখানে উচিত না। যে এই কথাটাই যেন একটা বেশ একটা রোমাঞ্চ তৈরি করছে। আমাদের ক্ষেত্রে সাধারণত আমরা মনে করি কি বিধায়কের সঙ্গে দরিদ্রতম শব্দটা যেন কোনো যোগসূত্র নেই, এটার সঙ্গে কোনো দিন যোগসূত্র থাকতে পারে না। বিধায়ক সব সময় উচ্চশালী, উচ্চবৃত্ত, নিম্নবিত্তদের দ্বারা পরিচালিত হয়ে, নিম্নবিত্তদের দ্বারা নির্বাচিত হয়ে তিনি কিন্তু উচ্চবৃত্ত। তিনি সব সময় উচ্চাসনে আসীন হবেন। জানি না আমাদের ভারতীয় সংবিধান সেরকম কথা বলে কি না। যদিও বিধায়ক, সাংসদ এই সমস্ত পদ হচ্ছে জনসাধারণের সঙ্গে থেকে জনসাধারণের উপকারার্থে, জনসাধারণকে নিয়েই কাজ। কিন্তু বিধায়ক সাংসদদের ক্ষেত্রে দরিদ্রতম আর নিকৃষ্টতম, ছোট, অত্যন্ত খেটে খাওয়া মানুষ, দরিদ্র, অসহায়, সম্বলহীন, গৃহহীন, এইরকম শব্দগুলো মনে হয় বিধায়কদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কিন্তু জনসাধারণের ক্ষেত্রে প্রযোজ্য। জনসাধারণ তাদেরকেই নির্বাচিত করে তাদেরকে যেন ঘরের আশ্রয় দিয়ে দিয়েছেন। নিজেরা নিরাভরণ থেকে, নিরাশ্রয় থেকে, খাদ্যহীন থেকে তাদের খাদ্যের জোগান যেন সম্পূর্ণ করেছেন। কিন্তু বিনিময়ে জনগণ যেটা চাচ্ছেন, সাংসদ এবং বিধায়করা তাদেরকে কি করবেন, তাদের খাদ্যের কোনো সংস্থান করবেন, যাদের খাদ্যের সংস্থান করার জন্যই, বাসস্থানের সংস্থান করার জন্যই, আর অন্ন বস্ত্র সংস্থান করার জন্যই যাকে পাঠালেন, যাকে আসনে আসীন করলেন, তিনি সমস্ত কিছুর অধিকারী হয়ে গেলেন, কিন্তু জনসাধারণ সেখানে কোনো কিছুরই আসনে আসীন হলেন না, যদিও বা থাকে তবুও হারালেন। তাহলে এই বিধায়ক শব্দের সঙ্গে এই শব্দটার কোথাও যেন একটা অমিল হয়ে আছে। দরিদ্রতম কথাটা খুব ইউজ হচ্ছে, কদিন আগে থেকেই চন্দনা বাউড়ি সংক্রান্ত বিষয়ে খুব এই কথাটা ব্যবহার হয়েছিল, তখন অতটা কানে লাগেনি, কিন্তু ইদানিংকালে যেন একটু লাগলো। সত্যিই তো বিধায়কের সঙ্গে এই কথাটা কেন প্রযোজ্য হয় না? একবার কি মনে হয় না যে এই কথাটা প্রযোজ্য হলেই তো তবেই বুঝতে পারতো জনগণের দুঃখ, জ্বালা, যন্ত্রণা, কোন যন্ত্রণায় তাকে তারা সেই আসনে আসীন করেছে, যেই উচ্চাসন থেকে তাদের এই নিচের আসনগুলো যাতে আরও ভালোভাবে দেখতে পায়, তাদের অবস্থাটা কি? কিন্তু তার দৃষ্টি যেন ঊর্ধ্বপানে, নিম্নপানে আর থাকে না, যদিও তাকে নিম্নপানে তাকানোর জন্যই কিন্তু সেখানে দেওয়া হয়েছে। চন্দনা বাউড়ি সংক্রান্ত বিষয়ে ছোটো ছোটো ব্যাপার কি, চন্দনা বাউড়ি সংক্রান্ত জিজ্ঞেস করা হয়েছিল যে বিধায়কদের তো বেতনের প্রায় সময় হয়ে আসলো 1 মাস, তো সেখানে আপনি কত বেতন পাবেন, কি পাবেন? চন্দনা বাউড়ি কিছুই জানে না। একবারই এসছিল, সে শপথ গ্রহণ করে ফিরে যায়। সে একটা দিনমজুরের গৃহস্থ লোক, তার স্বামী রাজমিস্ত্রির কাজ করে সারাদিনে 400 টাকা আয় করে, এবং সে তার সঙ্গে হেলপারিগিরি করে সে ইট বয়ে, মশলা বয়ে সারাদিন ধরে হয়তো 250 টাকা তার রোজগার। তার গৃহ বলতেও কিছু নাই, সাধারণ একটা হয়তো ইন্দিরা আবাসের কিছু একটা পেয়েছে, তাতে দরজা জানলা নাই। সেই অবস্থায় তার বাস, সেই অবস্থায় যেন হঠাৎ করেই বিজেপি থেকে তার আগমন, এবং বিজেপি থেকে সে বিধায়ক হয়ে আজকে কলকাতায় আসীন বিধানসভায়।
সেক্ষেত্রে তার কাছে এগুলো সত্যি অপরিচিত, সম্পূর্ণ অপরিচিত। কিন্তু সেটা না, একটা বিশেষ কথা নিয়েই আসলে এই কথাগুলো উঠল। তাকে জিজ্ঞেস করা হয়েছিল এরকম কি, তো তার স্বগোক্তি এবং সাধারণ জনসাধারণের এই সাধারণ জনসাধারণ থেকে যে একটা জনসাধারণের সেবার্থমূলক একটা কাজে যায়, তার কিছু স্বগোক্তি থেকেই এই জিনিসগুলোর অবতারণা হয়েছে। তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি তো ৮২,০০০ টাকা বেতন পাবেন, সেটা নিয়ে সে চমকে গিয়েছিল, সে প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড়। এত টাকা আমি নিয়ে কি করব, এই স্বগোক্তিটাই আমার আলোচনার বিষয়বস্তু। এত টাকা নিয়ে আমি কি করব, এত টাকা তো আমার দরকার নেই। একদম তার মনের ভিতর থেকে এই কথাটা হয়তো সাংবাদিককে বলেছিল যে, এবং উল্টো সাংবাদিকে যে এত টাকার কিভাবে আমি কি করব বলুন তো, কার কি কাজে লাগবে বলুন তো, এরকম একটা ব্যাপার। সাংবাদিক একটা ভালো উপদেশ দিয়েছিল, হয়তো আপনি অ্যাম্বুলেন্স একটা কিনতে পারেন, এই মুহূর্তে খুবই দরকার। তখন ভেবেছিল যে আচ্ছা ঠিক আছে, এটা দেখা যাবে, এটা আরও আলোচনা করে দেখা যাবে কি করতে হবে, এই টাকা তো আমার লাগে না এতটা টাকা। একটা বিধায়ক সত্যিকারের দরিদ্রতম হয়েও তার অন্তর থেকে এই কথাটা উচ্চারিত হয়। কিন্তু আমরা কি বিধায়কদের কাছ থেকে এই ধরনের কথা আশা করতে পারি বা আশা হয়? তার বাড়িতে কোনো টিভি নেই, তার বাড়িতে খাওয়ার হয়তো নিত্যদিনের অভাব। আজকে আমার বলার উদ্দেশ্য এটাই, জনগণের দুঃখ কষ্ট বোঝার জন্য যাদের মন রয়েছে, তারা যদি সেই জনগণের উচ্চাসনে আসীন হতে পারে, তবেই জনগণের মূল বিষয়বস্তুটা, মূল দুঃখ কষ্ট যন্ত্রণা, সে সমস্ত বুঝবার এবং তাদের লাঘব করবার উপায়গুলো তাদের মনের মধ্যে রিপালশন করতে থাকে। কিন্তু আমরা এমন এক শ্রেণীকে, এমন একজনকে আমরা উচ্চাসনের সাংসদ বিধায়ক পদ দিয়ে দিই বা তারা আসীন হয়ে যায়, তারা সাধারণ জনগণের যে দুঃখ কষ্ট, কারণ সেই অবস্থায় না থাকলে তাদের দুঃখ কষ্ট বোঝে না। পকেটে ১ কোটি টাকা, ব্যাংক ব্যালেন্স কোটি কোটি টাকা নিয়ে যদি রাস্তা দিয়ে হাঁটা যায়, তখন কিন্তু দুঃখ দারিদ্র, আজকে চাল নাই, আজকে রাত্রে কি রান্না হবে, কি করে খাবো, কালকে থেকে খেতে পাইনি, এই সমস্ত জিনিস কিন্তু আসে না। কিন্তু আমাদের মূলত দেশবাসীর যা অবস্থা, জনসাধারণের যা অবস্থা, এইরকমই, এটাই অধিকাংশ। আমাদের সবসময় হাইলাইট হচ্ছে উচ্চ দিকের কতগুলো জিনিস, কিন্তু যে বেসিসের ওপর সমস্ত কিছু চলছে, বা গণতন্ত্র যেটাকে বলা হচ্ছে, যে গণতন্ত্রের ওপর ভোটাধিকার দিয়ে ভোট প্রয়োগ করে যাদেরকে উচ্চ আসনে আসীন করা হচ্ছে, যে সমস্ত মানে শ্রমিককুল বা কৃষককুল থেকে যে সমস্ত উঠে আসছে, সে সমস্ত দিকে তাকানোর কিন্তু সময় নেই। আরও তুলনামূলক আলোচনাতে যাওয়া যায়। চন্দ্রী বাড়ির এইরকম একটা স্বগোক্তি, সে কিন্তু অবশ্যই পপুলার হওয়ার জন্য এই সমস্ত করেনি। সে কিন্তু ফটোর ইমেজ দিয়ে সে তাকে বলেনি চতুর্দিকে যাতে সাংবাদিকদের বৈঠক হয়, সাংবাদিক বৈঠক হয়, তার বিরাট নাম ডাক ছড়িয়ে ভাইরাল হয়ে যায়, এই সমস্তর জন্য কিন্তু সে মেকিপনা করে কিন্তু এই কথাগুলো বলেনি। তাকে যখন বলা হয়েছিল আপনি বিধানসভার দিন থেকে গণনা করে মোটামুটি এই মাসে বোধহয় প্রথম মাসে আপনি লাখখানেক টাকার মতো পাবেন, তো সে চমকে উঠেছিল। যার হাতে ২৫০ টাকা কোনো রকমে সে গুনে, তার হাতে লাখখানেক টাকা, তাও ব্যাংকের অ্যাকাউন্টটা তাকে করতে বলা হয়েছে, সেটাও হয়তো করা হয়নি। এই রকম একটা অবস্থা। তার মধ্য দিয়েও সে বলেছে যে এটা কি করে খরচ করব বলুন তো, আমার তো এত টাকা লাগবে না। তাহলে আমাদের একটা আদর্শ, এটা একটা খুব সাধারণ কথা। এই সাধারণ কথা দিয়ে আমি কিছু আলোচনার মধ্যে আসছি, যেটা আলোচনার মধ্যে আসতে চাচ্ছি সেটা হয়তো কিছুটা বুঝতে পারছেন আপনারা সবাই। বক্তব্যটা খুব সাধারণ। আরেকজনের তুলনা করি, একটা করে অনেকগুলো মানুষকে নিয়ে আসি। এবার এদিকে চন্দনা বাউরি সংক্রান্ত বিষয় আমি বললাম, তার কিছু করতে চায়, সে এসছে, মানুষ তাকে সুযোগ দিয়েছে, সেই সুযোগটাকে সে কাজে লাগাতে চায়, মানুষের দুঃখের দুঃখী হয়ে সে কাজে লাগাতে চায়, কারণ সে সেই জিনিসটা বোঝে জনসাধারণ কি, জনসাধারণের দুঃখ, তাদের যে মনের আর্তিগুলো সে বুঝতে পারছে। কিন্তু আমরা যদি নুসরত জাহানের যদি এই উক্তি করে বসতো, তাহলে কিন্তু ব্যাপারটা মারাত্মক হয়ে যেত, হয়তো ভাইরালও হয়ে যেত ঘটনাটা। কিন্তু সেও সাংসদ, একই তো, এই বিধায়কও সাংসদ, জনসাধারণ উভয়কে নির্বাচিত করেছে, তাহলে সেদিক দিয়ে তো তারা একই। কিন্তু তারপরেও দেখুন কত ভীষণ ভয়ঙ্কর পার্থক্য রয়েছে। আজকে নুসরত জাহান একদম আলোচনার কেন্দ্রবিন্দুতে এসে পৌঁছেছে। জনসাধারণের তাতে কী লাভ? এটা ঠিক যে তার ব্যক্তিগত জীবন কলুষিত হচ্ছে, প্রচণ্ড সমালোচিত হচ্ছে, সে একবার বলছে বিবাহিত, একবার বিবাহিত না। আমাদের ভারতীয় সমাজ সংস্কৃতিতে, পারিবারিক বন্ধনগুলোতে নুসরতের এই সমস্ত কথা হয়তো মানানসই নয়, আপনারা হয়তো ভালোই বুঝবেন।
হয়তো বলবেন যে কথাগুলো ব্যাকডেটেড হয়েছে, আজকাল তো এরকমই, এটা হলেই মডার্ন হওয়া যায়। এইভাবে বিয়ে হলো, আবার বললাম বিয়ে হলো না, এগুলো তো স্বাভাবিক কথা এখনকার দিনে। ওগুলো কি সে আট পৌড়ে সেই অবস্থাটা আছে নাকি, যে আজকে ঢুকে গেলাম সেই সংসারে, সারা জীবন সেই হাল বয়ে চলেছি? সেগুলো তো ভারতীয় সংস্কৃতির বর্তমানে মডার্ন যুগে এগুলো কথা খাটে না। হয়তো ভাবতে পারেন জিনিসটা, ভাবতে তো অসুবিধার কিছু নেই, কিন্তু সত্যি কি আমাদের ভারতীয় সমাজ সংস্কৃতির নিরীক্ষে নূরজাহানের এই জিনিসগুলো কি একবারে মিল রয়েছে? নুসরাত জাহান যে সমস্ত করে যাচ্ছে, সে সমস্ত হয়তো ভীষণ ভাইরাল হয়ে যাচ্ছে, ভীষণ মিডিয়ার দখলে চলে আসছে, ভীষণ খবরের একটা মাত্রা চলে আসছে, কিন্তু সেগুলো একটা ব্যক্তিগত, কেউ বলছে তার ব্যক্তিগত জীবন নিয়ে ঘাটাঘাটি করা উচিত নয়। সে তাহলে আজকে জনসাধারণ তাকে নিশ্চয়ই এগুলো কাণ্ড করার জন্য দেয়নি। একটা সময় বিয়ে হয়েছে, সবাই দেখেছে, প্রচুর পরিমাণে খরচ হয়েছে। আমাদের ভারতবর্ষের পিঁড়িতে বসে, কলা গাছের নিচে বসে বিয়ে হয়নি, সে তুরস্কে যে বিয়ে হয়েছে। সে জানি না জনসাধারণের সেখানে কি অবদান, তাদের পছন্দ হয়েছে, তাদের এই সংসদকে তাদের দিক থেকে তাদের বহু উপকারে আসবে, সবসময় তাদের পাশে রয়েছে, মাঠের মধ্যে হয়তো পড়ে রয়েছে, তাদের সঙ্গে প্রচুর উপকার করবে জনসাধারণ থেকে জনসাধারণের দুঃখ বেদনার সমস্ত। সংসদদের তো প্রচুর কাজ, সেই জন্য তো তাদেরকে সংসদ করা হয়েছে। মানুষ তার আদর্শটা কোথায় মানে আমি বুঝে উঠতে পারি না, যে মানুষ একটা আদর্শ দিয়ে চালিত হবে। জানি না তার কোন আদর্শে আদর্শায়িত হয়ে মানুষ তার পথগামী হয়েছে। নেতাজি সুভাষ তার আদর্শে আদর্শায়িত ছিলেন, তার অনুপ্রেরণায় বহু মানুষ তার এগিয়ে চলছে। দিল্লি চলো, চলো দিল্লি, এগিয়ে যেতে হবে। তার মধ্যে কোথাও একটা আদর্শ ছিল, তার কথার একটা বাঁধনি ছিল, তার কথার মধ্যে একটা ভবিষ্যৎ ছিল, তার মধ্য দিয়ে মানুষ এগিয়ে গেছে। কিন্তু এই রকম কেন এদের মধ্যে এইরকম বাণী নিঃসৃত হতে পারে না? নুসরত জাহান এমন একটা কথা বলল যেটা 200 বছর ধরে স্বীকৃত হয়ে থাকলো, মানুষের অন্তরে অন্তরে সেটা ঘুরতে লাগলো, সে একটা বিশাল মহামানব হয়ে গেল। বিধায়ক সাংসদদের তো সেই সুযোগটা দেওয়া হয়েছে, তাদেরকে মহামানব করার জন্যই তো দেওয়া হয়েছে, তাদের আর্তের সেবার জন্য তাদেরকে দেওয়া হয়েছে। সমস্ত ত্যাগী হয়ে, তাদের সমস্ত রকমের ত্যাগী হয়ে তারা জনসাধারণের সেবায় নিয়োজিত হবে, এর জন্যই কিন্তু সংবিধান হোক, জনসাধারণ হোক, তাদের ওই সুযোগটা বিশেষ করে দিয়েছে। কিন্তু তারা কি সেই সুযোগটা গ্রহণ করছে? বিধায়ক সাংসদ হওয়া মানে জনসাধারণের কাছ থেকে লুটে নিয়ে তার জন্য 200 বছর ধরে কি করে আর ভোগ করা যাবে এই সমস্ত জিনিস, সেটাই। এটা একটা অদ্ভুত গণতন্ত্রের খেলা। সংবিধান বলছে এক কথা, জনসাধারণ বলছে এক কথা, কিন্তু সাংসদ বিধায়ক যারা হয়েছেন তাদের মনের কথাগুলো আলাদা। গুছিয়ে নিতে হবে, আখের গুছিয়ে নিতে হবে, 200 বছরের জন্য আখের গুছিয়ে নিতে হবে। নাম না হোক, নামের দরকার নাই, নামের কলঙ্কে বয়ে যাক, চামড়া মোটা হয়ে যাক, গন্ডারের চামড়া হয়ে যাক, তাতে কোনো দরকার নাই। কিন্তু জনসাধারণ যখন আমাকে রাজা করেছেন, তো জনসাধারণের কাছে শোষণ করেই আমাকে কিন্তু আরও বড় হতে হবে। আমাদের ভারতের ধারা সংস্কৃতি সব কিছুই যেন বিলুপ্তির একটা অদ্ভুত পথে পরিচালিত হয়ে গেছে। বিধায়কদের এই সমস্ত ব্যাপার, যার জন্য চন্দনা বাড়ি আজকে বিখ্যাত হয়েছে, কী কারণে নুসরাত জাহান বিখ্যাত হয়ে কী করে বিখ্যাত হয়েছে তারা আপনারা বুঝতেই পারছেন। কিছু প্রসঙ্গ আরও তোলা যায়, যে ব্যাপারটা এইরকমই একটা প্রসঙ্গ আলোচনা করতে যে হঠাৎ করেই আমার যেন মনে পড়ে গেল যে আমি এই চোপড়া অঞ্চলের ওপর বসেই আমি ভিডিওটা করছি। আপনারা চোপড়া অঞ্চলের মধ্যে যারা রয়েছেন তারা খুব ভালো করেই জানেন যে চোপড়া অঞ্চলের একজন বিধায়ক ছিল পুরনো দিনে প্রচুর কথা শোনা যায়, সেটা ওনার নাম হচ্ছে বাচ্চা মুন্সি। সিপিএম থেকে তিনি বিধায়ক হয়েছিলেন। সেই আমলগুলোর কথা একবার মনে করে দেখুন তো। আমি হয়তো চাক্ষুষ দেখিনি, কিন্তু প্রচুর কথা শুনেছি। ঠিক এই রকম চন্দনা বাউরির কথা মনে পড়ে যায়। তিনি খড়ের চাল ছাইতে ভালো জানতেন, মুঠে মজুর লোক ছিলেন। এই মুঠে মজুরের মধ্যেও তার নেতৃত্ব, তার ভাব ছিল। শিক্ষা ছিল না, কারণ জনসাধারণের সেবা করতে গেলে সত্যি সত্যি শিক্ষার প্রচণ্ড দরকার আছে সেটা না, দরকার আছে, কিন্তু একদম প্রথম সারিতে সেটা নয়। কিন্তু মানবিক মন বোধ, কারণ আমাদের রামকৃষ্ণ পরমহংসদেরও কোনো শিক্ষা ছিল না, কিন্তু তাই তিনি মানবতার খাতিরে প্রথম সারিতে, সবগুলো স্থান প্রথম সারিতে তাদের। আজকে বাচ্চা মুন্সির ক্ষেত্রে জনসাধারণের মনের মধ্যে তার নিজের দুঃখটা তিনি বুঝতে পেরেছিলেন বলেই কিন্তু জনসাধারণের দুঃখটা তিনি বুঝতে পেরেছিলেন, যে কোথায় তাদের দুঃখ যন্ত্রণা। তার যতটুকু সাধ্য ক্ষমতা ছিল তিনি সাধারণ বাসে করেই পাবলিকের সঙ্গেই দাঁড়িয়ে গেছেন।
ট্রেনে করেই গেছেন, সাধারণ কামরাতে, জেনারেল কামরাতেই গিয়েছেন, সাধারণ মানুষের সঙ্গে উঠেছেন, বসেছেন, একই আসনে খেয়েছেন, একই আসনে থেকেছেন, মানুষের দুঃখে দুঃখী হয়েছেন, যার জন্য হয়তো আজ মানুষ ওনাকে ভুলে যায়নি। নামটা কিন্তু এই অঞ্চলে খুব ঘোরাঘুরি করে, হয়তো আপনারা অনেকেই জানেন এই জিনিসটা, হয়তো মনে পড়ে গেল আলোচনা প্রসঙ্গে। তাহলে আজকে আমরা সেই ধরনের বিধায়ককে কিন্তু পাচ্ছি না। মানব দরদি বিধায়ক সাংসদ, অত্যন্ত নিজস্ব জীবন নিয়ে এই যেন এক অদ্ভুত ধরনের পশ্চিমবঙ্গের এই বর্তমানে স্লোগান খেলা হবে। নিজস্ব জীবনের মধ্যে আবদ্ধ থেকে খেলাগুলো এমনভাবে চলছে যে চিন্তা করবেন না, তাদের বাইরের দিকে তাকানোর, জনসাধারণের দিকে তাকানোর। আজকে নুসরাত জাহানের যে অবস্থাটা হয়েছে, বাইরের জনগণ আর জনসাধারণের জন্য তাকিয়ে তিনি তাকে একদম উজাড় করে দিবেন, এরকম তো মনে হয় না। আমরা সব ইতিহাসের পাতার ভুলে গেছি। আমাদের ভারত স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে যাদের যে জীবন দান, ঠিক আছে, ক্ষুদিরাম বসু ধরে নিলাম, প্রত্যেকের মধ্যে এমন একটা অগ্নিমন্ত্রে একটা এমন দীক্ষিত তারা হয়েছিলেন, তাদের জীবনটাকে পর্যন্ত বাজি রেখে দিয়েছিলেন। জনসাধারণের জন্য তো বটেই, দেশকে স্বাধীন করতে হবে, আর কিছু না, জীবন সেখানে কিছু না। আজকে দাঁড়িয়ে কি বলবো? কিছুদিন আগে প্রশান্ত কিশোরের জন্যই হোক, সমস্ত মন্ত্রীদের বলা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে, সমস্ত গ্রামে গ্রামে যে থাকতেই হবে, ওখানে থাকতে হবে, রাত কাটাতে হবে, সব কিছু। তাতে যে কী অবস্থা হয়েছিল সারা পশ্চিমবঙ্গের বিধায়কদের আর সাংসদদের আর মন্ত্রীদের অবস্থা শোচনীয় হয়ে গেছিল। গ্রামে যেয়ে থাকতে হবে, তাদের দুয়ারে যেয়ে পড়ে থাকতে হবে, সর্বনাশ। দুয়ারে আবার কবে যাব আমরা তো থাকতেই পারি না এসি রুম ছাড়া। আর ওইখানে যে গ্রামে মাঠের মধ্যে যে শুয়ে থাকবো, এ যেন একটা অদ্ভুত ব্যাপার ঘটে গেছিলো। তখন এই একদিনের মধ্যেই বোঝা গিয়েছিল যে বিধায়ক, সাংসদ আর জনসাধারণ দূরত্বটা কত দূরের। সংবিধান বলছে দূরত্ব নাই, সংবিধান বলছে দূরত্ব কেন থাকবে? তাদের পাশে আছে সব সময়, তাদের একে আসনে আসীন আছে, একই বিছানায় তারা ঘুমাচ্ছে, একই পাত্রে তারা খাচ্ছে, একই সঙ্গে মাটিতে বসে খাচ্ছে। আজকে লঙ্গরখানাগুলো খুলেছে, কতজন বিধায়ক, সাংসদ প্রতিদিন সেখান থেকে খাদ্য গ্রহণ করছেন এই লকডাউনের অবস্থায়? না, সেই চিত্র দেখা যায় না। লঙ্গরখানা কাদের জন্য? দরিদ্র জনসাধারণের জন্য। আমি তো দরিদ্র নই, জনসাধারণ তো আমাকে দরিদ্র হওয়ার জন্য দেয়নি। আর আমি ওদের সঙ্গে কেন থাকবো? আর কেন 7 দিন ধরে আমি না খেয়ে থাকবো? আমরা থাকতে পারি না। আজকে চন্দনা বাউরির মতো কয়জন সংসদ বা বিধায়ক বলতে পারে যে আমি এই টাকাটা দিয়ে কী করব বলুন তো? আমার এই মাসের টাকাটা দিয়ে আমি কী করবো? আমার তো এত টাকা লাগে না। সত্যিকারের বক্তব্যটার মধ্যে অনেক জোর আছে, জোরালোতা আছে, যার জন্যই আজকে আমি এই প্রসঙ্গটা আসলাম। এরকম প্রসঙ্গ তুলতে গেলে তো অনেক প্রসঙ্গই ঘুরে আসে। আমি একটা সামান্য আলোচনার মাধ্যম দিয়ে একটা সামান্য বিষয়ের একটা অবতারণা করলাম। এই সামান্য বিষয়ের মধ্যে কতগুলো অসামান্য আমি কথা বললাম। এই কথাগুলো আপনাদের অনেকেরই, কিন্তু দুর্ভাগ্য, জনসাধারণ তার মনের কথা মনেতেই রাখে। যাদেরকে আসনে আসীন করে, যাদেরকে বাবা মা সম্বোধন করে, বাপ সম্বোধন করে, তাদেরকে উচ্চ আসনে আসীন করে, তারা কিন্তু তার সন্তানদের দেখে না, তারা নিজেদের আখের গুছাতে চায়। অথচ উচিত ছিল 200 বছরের জন্য তার নাম সমক্ষরে উজ্জ্বলিত থাকবে, প্রজ্বলিত থাকবে, ইতিহাসের পাতায় সে স্থান পাবে, তার স্ট্যাচু নির্মাণ হবে, মোড়ে মোড়ে তার স্ট্যাচু নির্মাণ হবে। সেইভাবে সে বিধায়ক হিসাবে চতুর্দিকে তার প্রজ্বলিত ছটা সে বিকিরণ করবে, কিন্তু সেটা হয় না। জনসাধারণ সেই তিমিরেই থেকে যায়, আর বিধায়ক সেই তিমির থেকে অনেক অনেক উচ্চ আসনে উঠে যায়। 200 বছরের জন্য তার জীবন ভবিষ্যৎ পাকাপোক্ত করে নেয়, জনসাধারণকে মেরে, জনসাধারণকে নিপীড়িত করে, জনসাধারণের কাছ থেকে নিংড়ে সব কিছু নিয়ে। আমরা স্বাধীন হয়েছি ইংরেজদের কাছ থেকে, কিন্তু আমরা নিজেদের দেশেই নিজেরাই পরাধীন, সেটা বুঝতে বুঝি দেরি হয় না। আজ এই পর্যন্তই, আবার পরে অন্য কোনো বিষয় নিয়ে আবার ফিরে আসবো।